আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, অনলাইন ইংলিশ গুরুর পক্ষ থেকে সকলকে অভিনন্দন। আমরা মাস্টার্স বইয়ের সলভ ক্লাস নিয়ে চলে এসেছি। যারা জব ক্যান্ডিডেট এবং অ্যাডমিশন প্রিপারেশন নিচ্ছেন, বলাই বাহুল্য মাস্টার্স বইটা তাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। আমরা মাস্টার্স বইটি 3 মাসে শেষ করার মিশন নিয়ে হাতে নেমেছি, যেখানে বইয়ের রুলস এবং এক্সারসাইজ সহ সব কিছুই করানো হবে। তাই সময় নষ্ট না করে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন এবং হ্যাঁ, আপনাদের বন্ধুবান্ধবীকে মেনশন করতে ভুলবেন না এবং ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ। তো প্রিয় শিক্ষার্থীরা, ক্লাস নাম্বার 6 আপনাদের স্বাগত। আমরা রাইট ফর্ম অফ ভার্বের টপিকেই আছি। চলুন শুরু করা যাক। আজকের টপিক শুরু করি। দেখেন, আজকের টপিক মাশাআল্লাহ এত সোজা করে পড়াবো যে আমাদের রুলস পড়তেই হবে না। আল্লাহ পাক আমাদের যে কমন সেন্স দিয়েছে, বা আমরা ছোট ক্লাস থেকে একাডেমিক পর্যন্ত যতটুকু ইংরেজি শিখেছি ততটুকু দিয়ে আমরা এগুলাকে কোপ দেওয়ার চেষ্টা করব। আসেন দেখি। হি গো টু অফিস ইয়েস্টারডে। আজকে অফিসে গেছে না গতকাল গেছে? কমন সেন্সের বিষয়। ইয়েস্টারডে মানে অতীত, তাহলে পাস্ট হবে। এইটা পাস্ট না, ডো, হ্যাজ এগুলো পাস্ট না, সবাই আমরা জানি। ডিড নট, এই যে পাস্ট হয়ে গেল। দেখছেন 76 দেখেন, হার ফাদার এই লাস্ট উইক, আরে বুকে চুকি যাই লেখুক, লাস্ট উইক আছে মানে আমার কোন টেন্স হবে? লাস্ট নাইট, লাস্ট উইক, পাস্ট টেন্স হবে। পুরা পড়ারও তো দরকার পড়ে না। দেখেন না পাস্ট টেন্স কই আছে? হ্যাজ এত বড়, হ্যাজ কাম এত বড়, হ্যাড কাম একটা পাস্ট দেখা যাইতেছে। আর কেম, দেখেন এটা শুধুমাত্র কেম লেখা, মানে কামের পাস্ট কেম, শেষ, সিম্পল পাস্ট। এটা আবার হ্যাড কাম মানে এটা পাস্ট পারফেক্ট, হ্যাড প্লাস V3 পাস্ট পারফেক্ট করছে। লাস্ট নাইট যেহেতু আছে আমার অতীত হবে, সিম্পল পাস্ট মানে পাস্ট ইনডিফিনিট হবে, কেম উত্তর হবে, হ্যাড কাম তো উত্তর হওয়ার কথা না, পাস্ট পারফেক্ট হওয়ার তো কথা না। যেহেতু পাস্টের চিহ্ন আছে তো আমি পাস্ট টেন্স লিখবো, পাস্ট পারফেক্ট লিখবো না। ঠিক আছে, সো এটা কাটা। 79 নাম্বার দেখেন, ডিয়ার স্টুডেন্টস। দি ওল্ড ম্যান ড্যাশ লাস্ট মানডে। আচ্ছা, তো 79 নাম্বার, দ্য ওল্ড ম্যান ড্যাশ লাস্ট মানডে। তো আজকে হয়েছে না গত সোমবার? গত সোমবার, তাহলে পাস্ট খুঁজেন। এটা হ্যাড ডাইড, ওই যে হ্যাড প্লাস V3 পাস্ট পারফেক্ট করছে, ডাইড, এই যে পেয়ে গেছি। ডেড, ডেড মানে মৃত, এটা ভার্ব না, এই ডাইড হচ্ছে ভার্ব। DI ডাই, এর পাস্ট হচ্ছে ডাইড, হ্যাজ ডাইড। ঠিক আছে, সো পাস্ট একটাই এবং দিস ইজ ইট, এইটা হচ্ছে সেই পাস্ট। আর পাস্ট কেন করলাম? লাস্ট মানডে শি ওয়ার লাভলি ড্রেস, লাস্ট নাইট, আজকে না আগের দিনে। এ ওয়্যার, ওয়্যার মানে সবাই জানি, WEAR, ওয়্যার মানে পরিধান করা। ওয়্যারের পাস্ট হচ্ছে ওর, আর ওয়্যারের V3 হচ্ছে ওর্ন। এই জিনিসটা মাথায় রাখতে হবে, ওয়্যার ওর্ন। আমি কি বুঝাইতে পারছি শিক্ষার্থীরা? এই জিনিসটা মাথায় রাখতে হবে। সি স সিন, ওরকম ওয়্যার ওর্ন। সে পাস্ট না জানার কারণে অনেকে কিন্তু ইডি লাগে ভুল করে দিবে, খেয়াল রাখবেন। তাহলে পাস্ট হচ্ছে এটা ওর, আর V3 ওর্ন। ঠিক আছে। ইফ আই নো ইউ বিফোর, ইস আমি যদি তোমাকে আগে চিনতাম, আজকে চিনতো না আগে চিনতো? আগে চিনতো, তাহলে পাস্ট খোঁজেন, অতীত, নিউ, পাস্ট, শেষ। তা আমাদেরকে এগুলো পড়া লাগলো, ভুংসুং কী লেখে কিছুই পড়ার দরকার নাই। জাস্ট নিজের বিলিভ অন ইউর সেলফ। যতটুকু শিখছেন তো আপনি, তো JSC SSC ইন্টার পাস করেই তো এই পর্যন্ত লেখাপড়া করে আসছেন, কোটা দিয়া তো আসেন নাই, মাগনা তো কেউ আসেন নাই, তাই না? নিজের প্রতি বিশ্বাস রাখেন, এমনিই হবে, কঠিন কিছুই না। আসেন সামনে আগে, এটা তো করলাম, এইগুলো নিজেরা করবেন, একই জিনিস, এটা তেমন কঠিন কিছুই না। তারপর আমি লাল দাগ দিয়ে রাখছি, একটু VIP একটু দেখিয়ে দিই। হি লিভ লাস্ট নাইট, লাস্ট মানে আগের রাতে সে হোম ত্যাগ করছে। লিভের পাস হচ্ছে লেফট, যারা জানেন না তাদের উদ্দেশ্যে এটা পড়াইলাম, লেফট। আচ্ছা, বাকিগুলো নিজেরা করবেন, আমি 86 87 দেখাবো। ইউ ড্যাশ টু ওয়াচ দ্য গেম ইয়েস্টারডে, ডিড ইউ? ইয়েস্টারডে মানে আগের দিনের কথা বলছে, তার মানে অতীত হবে। হ্যাভ প্রেজেন্ট, ডিড এটা পাস্ট, হ্যাভ প্রেজেন্ট, হ্যাড এটা পাস্ট। যেহেতু আমি ডিডেন্ট গো আগে একটা পাস্ট পেয়ে গেছি, তো এটার দিকে তো যে হ্যাড প্লাস V3, দেখেন এটা কি আছে? হ্যাড প্লাস V3, হ্যাড গন, এটা তোর দিকে তাকাবোই না, পাস্ট পারফেক্ট তো হবেই না। ইয়েস্টারডে আছে, তার মানে কি সিম্পল পাস্ট হবে, সো দ্যাট মিনস ডিডেন্ট গো। ওকে ফাইন। 87 দেখেন,
দে ড্যাশ অ্যাক্রস দ্য রিভার লাস্ট ইয়ার। আজকের কথা না আগের কথা, লাস্ট ইয়ারের কথা। তো এরকম ওয়ারের পাস যেমন ওর ছিল, ওর্ন ছিল, এগুলো যেমন আমাদের কাছে অপরিচিত, SWIM সুইমের পাসটা আমাদের কাছে অপরিচিত। সুইমের পাস্ট ইডি যুক্ত করলে হবে না। সুইমের পাস হচ্ছে সোয়াম, আর ভিত্রি হচ্ছে সাম। সোয়াম সাম, সুইম সোয়াম সাম, এটা মাথায় রাখবেন, মুখস্থ রাখবেন। যেহেতু লাস্ট ইয়ার আগের ইয়ারের কথা বুঝলে সম হবে, SWAM। দেখেন দুটো কই আছে, সি নাম্বারে আছে, দ্যাটস ইট, হয়ে গেল। সো এই টেকনিক্যাল দেখে এই দুটো পড়ে দিলাম, আর বাদ বাকি এগুলো ইজি আছে, নিজেরা পড়ে নেবেন। আর কোনো সমস্যা হলে হাসিফ স্যার ইজ অলওয়েজ ফর ইউ, সবসময় আমি আপনাদের পাশে আছি, তো টেনশন নাই। নেক্সট ক্লাসে আবার লাইভ ক্লাস হলে আমাকে বলবেন সমস্যা কোন জায়গায় হইলে, হ্যাঁ। তারপরে 98, 99, হ্যাঁ, এগুলো নিজেরা কইলেন, এগুলো সমস্যা নাই। এই 100 আর 102 এটাতে সমস্যা। দেখেন আমরা কিন্তু রাইট ফর্ম অফ ভার্বের প্রথম থেকে করতে করতে 100 টাইমস কি পর্যন্ত চলে আসছি। আমাদের মাইল ফলো, আমরা 2টা বা 3টা ক্লাস মনে হয়, আজকে দিয়ে 3টা ক্লাস হবে রাইট ফর্ম করতেছি। অলরেডি 100টা চলে আসছি, ক্লাস কেবল শুরু হলো, আরও অনেক সামনে ধরে আমরা আগাবো ইনশাল্লাহ। ঠিক আছে, তো একটা জিনিস মাথায় রাখবেন, ডেড ভার্সেস কিল। বাংলা যখন আমরা এটা বিষয়টা করি তখন আমাদের কাছে একই মনে হয়। ডেড মানেও মরা যেতেছে, ডেড, ঠিক আছে, মৃত। কিল মানেও তো মরছে, মৃত। তবে ইংরেজিতে এখানে একটু পার্থক্য আছে, পার্থক্যটা ইউ মাস্ট আইডেন্টিফাই, আপনাকে আইডেন্টিফাই করতে হবে। পার্থক্য হচ্ছে ডেড মানে বোঝায় যে ন্যাচারাল ডেড। একটা মানুষ 60 বছর হইলে ওল্ড ম্যান 60 বছর হইলে, 70 বছর হইলে, 80 বছর হইলে মারা যাবে, দিস ইজ ন্যাচারাল, একটা ন্যাচারাল ডেট। অথবা কেউ কম বয়সী হোক, একটা রোগ হয়েছে, ক্যান্সারে মারা গেছে, ন্যাচারাল, এটাও তো প্রাকৃতিক, ন্যাচারাল ডেড। কিন্তু এই যে কোটা আন্দোলন হলো, অস্থিতিশীল একটা পরিস্থিতি হইলো, সরকার নামা আন্দোলন হইলো, এতে যে হাজার তো না, শত মানুষ যে মারা গেছে, এইটা কি ন্যাচারাল ডেট হয়েছে অসুখের ফলে বা বয়সের ফলে হয়েছে, না এটা হত্যা হয়েছে, এটা খুন করা হয়েছে? সো কিল, এইটাই হচ্ছে দুটার মধ্যে পার্থক্য। কিল মানে বোঝায় যে খুন করা হয়, আর কিল, আচ্ছা ওটা পরে বলি, আগে বলে নিই। কিল মানে হচ্ছে খুন করা বোঝায়, মানে থার্ড পার্টির থ্রোতে আমাকে হত্যা করা হয়েছে, কিল। আর ডেড মানে আমি ন্যাচারালি মারা গেছি। সো কিল মানে যেহেতু আমি বললাম আমি মরি নাই, আমাকে মারা হয়েছে, দ্যাট ইজ হোয়াট আই কল কিল্ড, যেটাকে আমি কিল্ড বলতেছি, যে আমাকে মারা হয়েছে, তার মানে ইট ইমপ্লাইজ যে এটা একটা প্যাসিভ, PASSIV, প্যাসিভ। প্যাসিভ মানে কর্তা কাজটা নিজে না করে আরেকজনকে দিয়ে করায়, সেটাই হচ্ছে প্যাসিভ। কেমন? যেহেতু কিল বিষয়টা প্যাসিভ, যে আমাকে হত্যা করা হয়েছে বা কাউকে হত্যা করা হয়েছে, এটা প্যাসিভ হবে, কারণ কর্তা কাজটা নিজে না করতে পেরে কারো দ্বারা করা হয়েছে। সো কিল যখন আপনার সেন্টেন্সে থাকবে তখন এটা কিন্তু প্যাসিভ হবে। মানে প্যাসিভ হইতে হইলে আগে এম ইজ আর অথবা ওয়াজ ওয়ার, পাস্ট হইলে ওয়াজ ওয়ার আসবে, তারপরে কিল ভার্বের ভিতরি কিল্ড, এটা লিখতে হবে। আর যখন ডেড থাকবে, ডেড বা ডাই, DEAD, ডেড, হ্যাঁ, তো এইটা প্যাসিভ কখনোই হবে না, মানে এর আগে আমি যার ওয়াজের আসবে না। কেন? কারণ ডেড তো ন্যাচারাল মৃত্যু। এই দুইটা জিনিসই ক্রিটিক্যাল 101 এবং 102 বলে আপনারা নিজেরা দেখে নেন। হি ড্যাশ ইন এ টেরিবল ফাইট উইথ সাম ড্রাঙ্কেন সোলজার্স। দেখেন স্টুডেন্টস, ড্রাঙ্কেন সোলজার্স মানে সৈন্য, ড্রাঙ্কেন মানে নেশাখোর। সো কিছু সৈন্য, শৃঙ্খল সৈন্য নেশা খেয়ে রাস্তায় বাইর হয়ে একজন সাধারণ নাগরিকরে কুপায়াত হয়ে গেছে। আর নাগরিক হয়তো বা বাঁচা মরার জন্য একটু ফাইট করতেছিল, কিন্তু সোলজারের সাথে তার পারবে না। সো ফাইট করার এক পর্যায়ে ড্রাঙ্কেন সোলজাররা কী করছে, তাকে মেরে ফেলছে। তো ডাই দিয়ে করব না কিল দিয়ে করব? একটু আগে শিখাইলাম এটা ন্যাচারাল ডেথ না, তাহলে অবশ্যই কিল দিয়ে করব। আর কিলিং তো হচ্ছেই না, তার মানে ওয়াজ কিল্ড, প্যাসিভ হয়ে গেছে। ঠিক আছে, দেখেন এই আমি যে কথাটা বলছি এটা আপনার মাস্টার বইও লেখা, ডাই নিজে মারা যতে ব্যবহৃত হয়, কিন্তু আমি আরও সুন্দর করে বুঝাইলাম ন্যাচারাল ডেথটা। আর প্যাসিভ হয় না, হ্যাঁ, ডাই কখনো প্যাসিভ হয় না। প্যাসিভ হবে কোনটা? যে কিল এর প্যাসিভ হয়, কারণ কিল মানে হত্যা করা বোঝায়। ঠিক আছে ডিয়ার স্টুডেন্টস, ডান।
আর এবার 102 নাম্বার দেখেন, দ্য ওল্ড ম্যান যেহেতু বলছে আপনার আর এদিক সেদিক ভাবারই দরকার নাই, এটা ডাই দিয়ে হবে, মানে ডেট দিয়ে হবে আর কি, ডাইট দিয়ে হবে, ঠিক আছে। আর এদিক সেদিক আপনার ভাবারই দরকার নাই, এর ন্যাচারাল ডেট হবে। কিল টিল থাকলে বা ডাইট বা ডেটের আগে যদি আপনার অ্যামিজার থাকে তাহলে সেগুলোও ভুল। দ্য ওল্ড ম্যান ন্যাচারাল ওয়াজ ডাইট, এর প্যাসিভ হবে না। আবার হ্যাজ ডাইট আছে আপনার ইয়েস্টারডে, দিছে হ্যাজ প্রেজেন্ট করছে, আর অসম্ভব। দ্য ওল্ড ম্যান হ্যাড ডাইট ইয়েস্টারডে, আমি বারবার বলতেছি হ্যাড প্লাস ভার্বের V3 এটা পাস্ট পারফেক্ট হয়ে যায়, বারবার কিন্তু এই কথাই বলতেছি, অসম্ভব। তার মানে ডি নাম্বার, দ্য ওল্ড ম্যান ডাইট প্যাসিভও হয় নাই, অ্যামিজার প্যাসিভও হয় নাই, প্লাস আপনার কি হয় নাই, হ্যাড ওয়ানে নাই, তার মানে অবশ্যই দিস ইজ দ্য অ্যান্সার, ডি নাম্বার, দ্য ওল্ড ম্যান ডাইট ইয়েস্টারডে। ফাইন, এই বাদ বাকিগুলো আপনি একটু দেখে নেবেন। সরাসরি আমরা দ্বিতীয় রুলে চলে যাচ্ছি। এই রুলটা একটু পড়া লাগবে, এই রুলটা একটু ব্যতিক্রমী রুল, এই রুল পরীক্ষায় আসে খুবই কম, কিন্তু যদি আসে এই কয়েকটা লাইন থেকেই কপি করে। দেখেন 108 নাম্বারটা কতবার পরীক্ষায় আসছে, এইটুকুই। কিন্তু আগের যে রুল তো না আমরা কমন সেন্স দিয়ে পড়লাম, এটা দেখেন অনেকখানি কিন্তু পড়লাম আমরা, কিন্তু অ্যাজ সুন অ্যাজের নিয়মটা খুবই কম, কিন্তু 1-2টাই ঘুরে ফিরে বারবার আসে। সো এইটু নিয়মটা জেনে রাখলে কিন্তু আমাদের হয়ে যায়, তাই না? সো অ্যাজ সুন অ্যাজের নিয়ম হচ্ছে, অ্যাজ সুন অ্যাজ একটা কানেক্টর, এর আগে একটা লাইন থাকবে, এর পরে একটা লাইন থাকবে, দুইটা লাইনকে যুক্ত করবে অ্যাজ সুন অ্যাজ, ঠিক আছে স্টুডেন্ট? তো দুইটা লাইনকে যেহেতু অ্যাজ সুন অ্যাজ যুক্ত করবে, এই আগের লাইনের ভার্ব হবে পাস্ট V2, পরের লাইনেরও ভার্ব হবে পাস্ট V2, এইটাই নিয়ম। অ্যান্ড এই নিয়ম গ্রামারবিদরা কেন বানাইছে তারাই ভালো জানে, দেয়ার ইজ নো লজিক বিহাইন্ড দিস, কোনো লজিক নাই, ইউ জাস্ট নিড টু মেমোরাইজ, আপনাদেরকে মেমোরাইজ করতে হবে। অ্যাজ সুন অ্যাজের নিয়ম কি, আগে একটা লাইন পরে একটা লাইন, আগের লাইনেও যেহেতু লাইন বললাম তাহলে একটা ভার্ব থাকবে, এখানেও ভার্বের পাস্ট ফর্ম হবে, মানে এখানে যদি সি থাকে ব্র্যাকেটে উত্তর হবে স। একইভাবে অ্যাজ সুন অ্যাজের পরের লাইন এইটাও ভার্বের পাস্ট হবে, এখানে যদি ইট থাকে ব্র্যাকেটে উত্তর হবে অ্যাট, ঠিক আছে? এইটাই তো, যেহেতু একটা আসছে আমরা একটাই ভালো করে দেখব, বাদ বাকিগুলো একই, আপনারা নিজেরা দেখে নেবেন। 108 খেয়াল করেন স্টুডেন্টস, অ্যাজ সুন অ্যাজ আই ড্যাশ দ্য বেল রিঙ্গিং আই ওপেন্ড দ্য ডোর। দেখেন অ্যাজ সুন অ্যাজ আছে এবং দুইটা অংশ দিয়ে দিছে, এটা একটা অংশ, এইটা একটা অংশ, দুইটা অংশ কিন্তু দিয়ে দিছে। যেহেতু দুইটা অংশ ডিয়ার স্টুডেন্টস দিয়ে দিছে, তার মানে দুইটাই পাস্ট হবে। এইটা দেখেন অলরেডি পাস্ট করছে, ওপেন্ড, অলরেডি কিন্তু ওপেন্ড পাস্ট করছে, ভালো করে দেখেন, ওপেন্ড কিন্তু পাস্ট করছে, তাহলে আগেরটাও পাস্ট হবে। হ্যাভ তো আসারই কথা না, ওয়াজ তো আসবে, ওয়াজ হিয়ারিং, আইএনজি তো আসবেই না, এম তো প্রেজেন্ট আসবেই না, তাহলে হেয়ার্ড, HEAR, হেয়ার মানে শোনা, আর HEARD হার্ড মানেও শোনা, কিন্তু এটা অতীত, ঠিক আছে? হার্ড মানেও শোনা, কিন্তু এটা অতীত। তো অ্যাজ সুন অ্যাজ আই হার্ড দ্য বেল রিঙ্গিং, যখন আমি বেল বাজাতে শুনলাম, আই ওপেন দ্য ডোর, আই ওপেন দ্য ডোর অ্যাজ সুন অ্যাজ, এই যে ওপেন দ্য ডোর, এই যে এখানে অ্যাজ সুন অ্যাজ মাঝখানে বসছে, আই হার্ড দ্য বেল। সো অ্যাজ সুন অ্যাজ যেখানেই বসুক না কেন, মেইন কথা হচ্ছে অ্যাজ সুন অ্যাজ থাকলে অংশ কয়টা থাকবে, দুইটা, আর দুইটা অংশই পাস্ট হবে, দ্যাটস ইট, হয়ে গেল, মুভ অন, সামনে আগাই। দেখেন এইটা একটা নতুন নিয়ম। সো আমরা এই নিয়মটা শিখব, এবং এই নিয়মটা শেখার পর এই নিয়মের আদলে মাস্টার বইতে যে এক্সারসাইজগুলো আছে সেগুলা করব, কেমন? ওকে, মাস্টার বইতেও নিয়মটা আমি যেভাবে লিখছি ওইভাবেই লেখা আছে, তবে আমি একটু গুছিয়ে লিখছি, তবে মাস্টার বইতেও নিয়মটা এভাবেই লেখা আছে। ওকে, তো এইখানে আমার নিয়ম যেটা, তার টপিক নেমটা খেয়াল করেন তো, লুক হোয়াট আই রাইট হিয়ার, আমি এখানে কী লিখেছি, কাজের সিরিয়াল। টপিক নেমটা কি ডিয়ার স্টুডেন্টস, সিরিয়াল অফ অ্যাক্টিভিটি, কাজের সিরিয়াল। এখন সিরিয়াল বলতে যদি হিন্দি সিরিয়াল বুঝেন, সিরিজ বুঝেন, ড্রামা বুঝেন, তাহলে কিন্তু সমস্যা। সিরিয়াল বলতে হচ্ছে আপনার কীভাবে বলবো, ক্রমধারা, বাংলায় যদি বলি তাহলে ক্রমধারা, একটার পর একটা, রোল 1, রোল 2, রোল 3, সিরিয়ালই বসো, পরীক্ষার হলে আমরা বলি না সিরিয়ালই বসো, ওই সিরিয়ালটা কাজের সিরিয়াল। দেখেন এই কাজের সিরিয়াল, ধরেন আপনি এখন ক্লাস করতেছেন, এরপরে রাতের খাবার খাবেন, তো আপনার সিরিয়াল কি, এখন ক্লাস, একটু পরে রাতের খাবার।
তো এই যে দুইটা যে কাজের মধ্যে আপনি সিরিয়াল করলেন, একটা কাজ কিন্তু বর্তমান আর আরেকটা কাজ কিন্তু ভবিষ্যৎ। বর্তমান কোনটা, আপনি এখন ক্লাস করতেছেন, এই কাজটা আপনার সিরিয়ালে বর্তমান। আর ভবিষ্যৎ কোনটা, যে আপনি সামনে খেতে বসবেন, ওইটা হচ্ছে আপনার ভবিষ্যৎ। তাহলে কাজের সিরিয়াল আপনি আপনার লাইনে বর্তমান করছেন আর একটা ভবিষ্যৎ করছেন, কিন্তু আমার এই সূত্র অনুযায়ী কাজের সিরিয়াল সর্বদা অতীত হবে। ডিয়ার স্টুডেন্ট, কাজের সিরিয়াল কী হবে, অতীত। মানে আপনি কাজ করবেন ঠিক আছে, অতীতে অতীতে কাজ করবেন। অতীতে কয়টা কাজ করবেন, দুইটা কাজ করবেন। ফর এক্সাম্পল, এখনও সন্ধ্যা 6টা, আপনি আপনার ছোটো বোনকে বলতেছে, জানিস সকালে উঠে আমি আগে ব্রাশ টাশ করে তারপরে নাস্তা করছি। এটা আপনার বোনকে বলতেছেন এখন কথার কথা। তাহলে আমার এখানে প্রশ্ন হইল, আপনি কাজ কয়টা করছেন, ঘুম থেকে উঠে দুইটা, একটা ব্রাশ একটা নাস্তা। তো কোনটা আগে করছেন, বেশি আগে করছেন ব্রাশ, আর কোনটা একটু তুলনামূলক রিসেন্টে করছেন নাস্তা। কারণ সকালে উঠে যদি আপনি ব্রাশ করেন 7টার সময়, নাস্তা করতে কিন্তু 8টা বা 8টা 30 বেজে যায়। আর যারা আমরা নবাব মানুষজন আছি, 9টা 10টার আগে ঘুম ভাঙে না, তাদের তো বলাই বাহুল্য সকালে নাস্তা করে কিনা ঠিক নাই। কথার কথা 8টা 30-এই নাস্তা আমাদের সময় হইলো। 7টায় ঘুম থেকে উঠে একটু হাতের কাজটা চাপিয়ে মর্নিং ওয়াকটা বা বাতাস টাতাস খেয়ে ধরেন 8টা 30-এ নাস্তার টাইম হইলো। তাইলে দুইটা কাজের মধ্যে রিসেন্ট কোন কাজটা, দুইটা কাজই কিন্তু অতীত। এখন বাজে ধরেন সন্ধ্যা 7টা, আপনি সন্ধ্যা 7টা আপনি আপনার বোনকে বলতেছেন যে আমি সকালে এগুলো করছি। তাইলে আপনি যখন ব্রাশ করছেন এবং নাস্তা করছেন, এই দুইটার মধ্যে অনেক অতীত, গভীর অতীত হচ্ছে ব্রাশ করা, আর রিসেন্ট অতীত সেটা হচ্ছে নাস্তা করা। এটা মাথায় রাখবেন যে দুইটা কাজই অতীত হবে, কিন্তু তুলনামূলক একটা কাজ বেশি অতীত হবে আর আরেকটা কাজ একটু কম অতীত হবে। কম অতীত কোনটা, নাস্তা করাটা। বেশি অতীত কোনটা, যে ব্রাশ করাটা। সবার আগে যে কাজ হবে সেটি বেশি অতীত। সবার আগে যেটা হবে, সবার আগে কোনটা করছি, ব্রাশ করছি, এটা বেশি অতীত হয়েছে। আর দ্বিতীয়বার যে কাজটা হবে সেটি কম অতীত হবে, নাস্তা করছি। এই জিনিসটা মাথায় রাখতে হবে। কেন মাথায় রাখবো ওরা বলছি, তবে কাজের সিরিয়ালের ক্ষেত্রে দুইটা কাজ হবে, দুইটা কাজ কোন সময় হবে, অতীতে। অতীতে দুইটা কাজের মধ্যে যে কাজটা আগে হবে ওটা বেশি অতীত, আর যে কাজটা একটু পরে হবে ওটা রিসেন্ট অতীত। এক্সাম্পলটা আরেকবার দেখে নেন। আমি ঘুম থেকে উঠে খাবার খাইতে গেছি, সো আগে ঘুম থেকে উঠছি, এটা বেশি অতীত। তারপরে খাবার যে খেতে গেছি, এটা রিসেন্ট অতীত। এটা একটু তুলনামূলক কম অতীত, ঠিক আছে। এটা বেশি অতীত, এটা কম অতীত। তাইলে আমার কথা হচ্ছে, যেটা রিসেন্ট অতীত ওইটা সিম্পল পাস্ট, মানে কিছু পরের কাজটা সিম্পল পাস্ট, রিসেন্ট অতীত। কিন্তু যেটা বেশি অতীত, অনেক আগে করছি, প্রথমে যে কাজটা করছি, ওইটা পাস্ট পারফেক্ট। এটা হচ্ছে নিয়ম। ইয়েস মাই ডিয়ার স্টুডেন্ট, দিস ইজ দ্য রুল। এটি হচ্ছে নিয়ম যে অতীতে দুইটা কাজ হবে, দুইটা কাজের মধ্যে যেটা বেশি অতীত আগে হয়েছে ব্রাশ করাটা, ওটা হবে পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্ট কেমনে লেখে, বারবার আমি চিল্লায় বলি, হ্যাড প্লাস ভার্বের V3। সি যদি পাস্ট পারফেক্ট লিখতে বলেন, তাহলে সি এর আগে বসাবে একটা হ্যাড, এরপর সি ভার্বের V3 হচ্ছে সিন, হ্যাড সিন। বুঝাইতে পারছি? সো ব্রাশ করার কাজটা হবে পাস্ট পারফেক্ট, আর নাস্তা করার কাজটা হবে সিম্পল পাস্ট বা পাস্ট ইনডিফিনিট। আসেন এক্সারসাইজে চলে যাই। ট্রাই টু ফলো 151, 151 নাম্বার ফলো করেন, দেখেন কি লিখছে পড়েন। উই আস্কড হিম, আমরা তাকে জিজ্ঞেস করছি, হোয়াই হি টেলিফোনড আর্লিয়ার। আমরা তাকে জিজ্ঞেস করছি, যখন জিজ্ঞেস করতেছি, ধরেন আপনাদের একটা এখানে অ্যাক্সিডেন্ট হইলো, আপনি বাসায় আসার পর অ্যাক্সিডেন্ট জানতে পারলেন, ছোটো ভাইরে বললেন কিরে, জিজ্ঞেস করলেন যে কিরে তুই আমাকে আগে জানালি না কেন। তো জিজ্ঞেস করার কাজটা অতীত হয়েছে আর ফোনের কাজটা অতীত হয়েছে, কিন্তু তুলনামূলক বেশি অতীত কোনটা, এই ফোন আর্লিয়ার। এই দেখেন এখানে আর্লিয়ার কিন্তু লেখেও দিছে, এইটা বেশি অতীত, কারণ তুমি আমাকে ফোন করো নাই কেন, এইটা আগে। আর এই জিনিসটা আমি জিজ্ঞেস করছি আমার ভাইকে, যে ভাই তুমি আমাকে ফোন করো নাই কেন। তো জিজ্ঞেস করার কাজটা রিসেন্ট অতীত, আর ফোন আগে করো নাই কেন এটা আগের অতীত।
তাইলে এটা যেহেতু পাস্ট করেই দিছে, তাহলে বুঝাই তো যায় এটা পাস্ট পারফেক্ট হবে হ্যাড প্লাস V3 টেলিফোন V3 দেওয়াই আছে খালি হ্যাড খুঁজে বাইর করেন। ডিড হ্যাজ একটাও হবে না, হ্যাড এটাই হয়ে গেছে, উড হবে না, ওয়াজ নট হবে না, ডান। 152 নাম্বার খেয়াল করেন, শি বট আ নিউ ফোন, সে নতুন ফোন কিনছে, নতুন ফোন এখন কিনছে মানে রিসেন্ট কিনছে, বিকজ হি ড্যাশ ওল্ড ওয়ান মানে ওল্ড ফোনটা ড্যাশ ডাউন, ব্রোক মানে বুঝে গেছে ভেঙে ফেলছে, ওল্ড ফোনটা ভেঙে ফেলছে। ওল্ড ফোনটা ভেঙে ফেলার কাজটা আগে হয়েছে, তারপরে সে না নতুন ফোন কিনছিল। দুইটা কাজই কিন্তু অতীতে হয়েছে, বট লেখা দেখেন এটা পাস্টে, দুইটা কাজই কিন্তু অতীতে, ব্রোক লেখা পাস্টে, দুইটা কাজই কিন্তু অতীতে হয়েছে, কিন্তু একটা কাজ তুলনামূলক আগে হয়েছে, রিসেন্ট সে ফোনটা কিনছে, আর তারও আগে তার ফোনটা ভাঙছে। তো এটা যদি বেশি আগে, হ্যাড আর ব্রোকের ভিতরে হচ্ছে ব্রোকেন, দ্যাটস ইট, দিস ইজ দ্য অ্যান্সার। 153, 54, 55 এগুলো সব একই রকম, আপনারা করেন দেখেন বুঝেন কি না। হি থ্যাঙ্ক যেহেতু পাস্ট আছে এটা তাহলে রিসেন্ট হয়েছে, আর আই ডু এটা আরও পাস্ট, তাহলে হ্যাড ডান হবে, আশা করি বুঝতে পারছেন। দ্য থিপ সেইড যেহেতু পাস্ট আছে মানে সেইড রিসেন্ট বলছে। হি ওয়াজ অ্যাশেমড অফ হোয়াট, যেহেতু একটা পাস্ট আছে, ঠিক আছে, তাহলে এটা রিসেন্টের কাজ বোঝা গেল। তাহলে এর আগের কাজ কোনটা, এর আগের কাজ এইটা, তাহলে হ্যাড প্লাস V3, এই দেখেন হ্যাড প্লাস V3 চলে আসলো। এবার 156 নাম্বার পড়লেই শেষ। দেখেন দ্য ম্যান সিটিং বিসাইড দ্য উইন্ডো, মানুষ যারা কিনা যে কিনা উইন্ডোর পাশে বসে আছে, দ্য নিচেরটা বললে সুবিধা হবে, কেন বলতেছি, দ্য ম্যান সিটিং নেক্সট টু মি, আমার পাশে যে বসে আছে, অন দ্য প্লেন, এই যে প্লেনে আমার পাশে যে বসে আছে, ওয়াজ ভেরি নার্ভাস, খুবই নার্ভাস। দেখেন ওয়াজ লিখে দিছে, সিম্পল পাস্ট করে দিছে, তার মানে রিসেন্টের ঘটনা, সিম্পল পাস্ট মানে রিসেন্টের ঘটনা, তাহলে এইটা হবে পাস্ট পারফেক্ট, কারণ এটা আগের ঘটনা, বিকজ হি ড্যাশ ফ্লাই, এখানে ফ্লাই মানে উড়া, এখন সে কি পাখা দিয়ে উড়বে না, তাহলে অবশ্যই এখানে ফ্লাই মানে বোঝাচ্ছে প্লেন দিয়ে উড়া। সে নার্ভাস ছিল, আমার পাশে যে বসছিল প্লেনে আমার পাশে যে বসছিল সে নার্ভাস ছিল, কারণ সে কখনো আগে উড়ে নাই, এই যে আগে উড়ে নাই মানে কখনো উড়ে নাই, তো না উড়ার কাজটা হয়েছে আগে, যার কারণে সে এখন নার্ভাস হয়ে আছে, এই হচ্ছে বিষয়, ঠিক আছে। তাহলে এখন যেহেতু ওয়াজ দিয়ে এটা পাস্ট করছে, তাহলে অবশ্যই পরেরটা কি হবে, আর অতীত মানে কি, হ্যাড প্লাস V3, হ্যাড নাই হ্যাড কয়ে আছে, এই যে এখানে হ্যাড আছে, হ্যাড অ্যান্ড ফ্লো। এই শিক্ষার্থীরা আমরা একটা নতুন টপিকে চলে আসছি, টপিকের নাম হচ্ছে টাইম ফ্রেম। এবার এই টাইম ফ্রেম থেকেও আমরা নতুন নিয়ম শিখবো এবং সরাসরি মাস্টার বইয়ের এক্সারসাইজে চলে যাব। আচ্ছা, টাইম ফ্রেম হচ্ছে ইংরেজি গ্রামারের মধ্যে ভিআইপি একটা রুল, ভিআইপি। এই রুলস দিয়ে ইংরেজি গ্রামারের অনেকগুলা টপিক কভার করা যায়। এই রুলসের আন্ডারে সেই টপিকগুলাই পড়ে যে টপিকগুলা কিনা ভিআইপি। সো আমি বলতে চাচ্ছি টাইম ফ্রেম হচ্ছে একটা ভিআইপি রুল, একটি বিশেষায়িত রুল, শুধুমাত্র বিশেষায়িত টপিকগুলোর জন্যই এই রুলটা প্রযোজ্য, এটা মাথায় রাখবেন। জিনিসটা খুবই সিম্পল, আমরা এখন কোন সময় আছি, বর্তমান। আমি যদি আপনাকে একটা টাইম মেশিন দিলাম একটা টাইম মেশিন, আমি এখন আপনাকে বললাম আপনি বর্তমান সময় ধরেন 2024 সাল, আপনি বর্তমান সময় থেকে 1 বছর সামনে যান, তাহলে আপনি কি অতীতে যাবেন না ভবিষ্যতে যাবেন? 1 বছর সামনে যাওয়া মানে 2025-এ যাওয়া, তাহলে অবশ্যই আপনি ভবিষ্যতে যাবেন। সেই ক্ষেত্রে বর্তমানের সামনে আছে ফিউচার, বলে না তোর সামনে তো উজ্জ্বল ভবিষ্যৎ, তার মানে বর্তমানের সামনে আছে কি, ফিউচার, বর্তমানের সামনে ফিউচার, আর বর্তমানের পেছনে আছে কি, আপনাকে এই টাইম মেশিন দিয়ে বললাম যে ভবিষ্যৎ থেকে পিছনে আসো, প্রেজেন্টে আসলেন।
এখন প্রেজেন্টে আছেন বর্তমানে। এখন বললাম যে আপনি বর্তমান থেকে এবার 1 বছর পিছনে যান, 2023 সালে যায় যা যা ভুল করে আসছেন, যেগুলো করার কথা ছিল না করে ফেলছেন, ভুলে মানুষকে দুঃখ দিয়ে ফেলছেন, সময় নষ্ট করে ফেলছেন, বা কারো কারো হয়তো বা চাকরির বয়সও চলে গেছে, ওগুলা যা শুধরে আসেন। কথার কথা। তাইলে আমি যদি বলি বর্তমানের পিছনে যান, কেউ কি ভবিষ্যতে যাবে না অতীতে যাবে? অবশ্যই অতীতে যাবে। সো এই জিনিসটার নাম হচ্ছে টাইম ফ্রেম, যে আপনাকে জানতে হবে প্রেজেন্টের নিচে থাকে পাস্ট, আর পাস্টের নিচে থাকে পাস্ট পারফেক্ট। বাংলায় যদি বলি বর্তমান এর নিচে অতীত, অতীতের নিচে আরও অতীত, বর্তমানের নিচে অতীত, অতীতের নিচে আরও অতীত। ওই যে মনে আছে দুইটা কাজ, একটা কাজ রিসেন্ট হয়েছে কিন্তু আরেকটা কাজ আরও আগে হয়েছে। যে কাজটা আরও আগে হয় সেটা পাস্ট পারফেক্ট, পাস্ট পার্টিসিপল লেখা যদিও পাস্ট পারফেক্ট হবে। সো ওটা হচ্ছে পাস্ট পারফেক্ট। আর যে কাজটা রিসেন্ট হয়েছে ওটা পাস্ট। কীরকম বিষয়টা? আমি আপনাকে বললাম প্রেজেন্টে আসেন, 2024 আসলেন, এবার বললাম 2023 যান, তাইলে আপনি পাস্টে যাবেন। তারপরে বললাম 2003 যান, 2003 যায় দেখেন আপনি কতটুকু ছিলেন, কত নিষ্পাপ মাসুম ছিলেন। তো 2003 গেলে ওইটা হবে পাস্ট পারফেক্ট, কারণ 2024 থেকে রিসেন্ট পাস্ট হচ্ছে 2023, এটা পাস্ট, সিম্পল পাস্ট। কিন্তু আরও গভীরে যদি যান, 10 বছর পরে যান বা 20 বছর পরে যান, 2003 যদি যান, ঠিক আছে, তাহলে সেটা কিন্তু আপনার কী হবে বলেন তো? পাস্ট পারফেক্ট, আরও অতীত যেটা, ঠিক আছে। এই জিনিসটা মাথায় রাখতে হবে, এতটুকু জিনিসটা, ঠিক আছে। আচ্ছা, তাইলে এখন এখান থেকে পরীক্ষার শিক্ষা লাভ কী হলো? পরীক্ষায় প্রশ্ন কীরকম আসবে? এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে যে সকল আইটেমগুলা টাইম ফ্রেম ফলো করে সেগুলার ক্ষেত্রে আপনার প্রথম লাইন যদি প্রেজেন্টে হয় মাঝখানে কানেক্টর থাকবে, আর দ্বিতীয় লাইনটা হবে পাস্টে। কেন বলেন তো? কারণ প্রেজেন্টের নিচে আছে পাস্ট, এটা মাথায় রাখতে হবে। তাহলে প্রথম লাইন যদি পাস্টে হয় তাহলে দ্বিতীয় লাইন মানে পরের অংশের লাইনটা হবে পাস্টের নিচে কি আছে? পাস্ট পারফেক্টে। এটাই নিয়ম। হ্যাঁ ডিয়ার স্টুডেন্টস, এটাই নিয়ম, টাইম ফ্রেমের নিয়ম এটাই, যে আগের অংশ প্রেজেন্ট থাকলে পরেরটা পাস্টে। কি বললাম ডিয়ার স্টুডেন্টস? আগের অংশ প্রেজেন্ট থাকলে পরের অংশ পাস্টে। আগের অংশ যদি পাস্ট থাকে তাহলে পরের অংশ পাস্ট পারফেক্টে। এটাই বলতে চাচ্ছি, এটাই টাইম ফ্রেম। কেন? কারণ প্রেজেন্টের নিচে পাস্ট আর পাস্টের নিচে পাস্ট পারফেক্ট। তো টাইম ফ্রেম এরকম নিচে যাওয়া ফলো করে, প্রেজেন্টের নিচে পাস্ট, পাস্টের নিচে পাস্ট পারফেক্ট। আচ্ছা, এবার টাইম ফ্রেমের ভিতরে, টাইম ফ্রেম এই টপিকটার আন্ডারে কোন কোন বিশেষায়িত টপিকগুলো আছে সেগুলো দেখব। মনে করেন টাইম ফ্রেম একটা লোক, একটা দালাল, টাইম ফ্রেমের আন্ডারে এই দ্যাট হচ্ছে একটা কাস্টমার, এটাও ভিআইপি, এটাও ভিআইপি। দ্যাট কখন টাইম ফ্রেম অনুযায়ী বসবে একটু খেয়াল করেন তো। যখন দ্যাট যে অর্থ হিসেবে ব্যবহৃত হয় তখন টাইম ফ্রেম হয়। তাহলে দ্যাটের অর্থ যে ছাড়া আর অনেক রকম থাকতে পারে। এইখানে এক্সাম্পলটা আছে, দেখেন। আই নো দ্যাট হি ইজ অনেস্ট। আমি জানি যে সে একজন সৎ, সে সৎ। আই হ্যাভ এ পেন, আমার একটা কলম আছে। আবারও দ্যাট, কালার ইজ ব্লু। এখানে কি যে বললে মিলবে? আই হ্যাভ এ পেন, আমার একটা কলম আছে, যে কালার হয় ব্লু, অসম্ভব, মিলবে না। তার মানে এখানে দ্যাটের অর্থ যে না, মাথায় রাখতে হবে। দ্যাটের অর্থ যে কোন জায়গায়? প্রথম লাইনে। যেহেতু দ্যাটের অর্থ এখানে যে, ঠিক আছে, তাইলে এই যে হিসেবে বসলে ওটা টাইম ফ্রেম হয়ে যায়। মানে আগের অংশ যদি প্রেজেন্ট, পরেরটা পাস্ট, আগেরটা পাস্ট হইলে পরেরটা পাস্ট পারফেক্ট, এইভাবে লিখতে হয়। বুঝাইতে পারছি? দেখেন, আই থট, THINK, থিঙ্ক, থিঙ্কের পাস্ট কি? থট। আগের অংশ যেহেতু পাস্ট আছে পোলাপান, পরের অংশ কী হবে বলেন তো? পাস্ট পারফেক্ট। তাহলে পাস্ট পারফেক্ট মানে ভার্বের আগে একটা হ্যাড এবং ভার্বের V3, হ্যাড সিন, আই হ্যাড সিন হার বিফোর। এই হচ্ছে আপনার
কাহিনী। ইফ অনেক সময় নিচেরটা দেখেন, অনেক সময় ইফ দ্যাটের মতো কাজ করে, মানে যের মতো কাজ করে। ইফ মানে তো যদি, ইফ ইউ কাম আই উইল গো, যদি তুমি আসো আমি যাব। ইফ মানে তো যদি, কিন্তু অনেক সময় যের মতো কাজ করে। আই আস্কড হিম, আমি তাকে জিজ্ঞেস করেছি, ইফ মানে যে, আমি তাকে জিজ্ঞেস করেছি যে হি প্রিপেয়ার হিজ লিসেন্স, সে কি তার লিসেন প্রিপেয়ার করেছে কি না। বুঝাইতে পারছি? সো যেহেতু এই যের মতো কাজ করে অল্প কিছু ক্ষেত্রে, তাই ইফ যখন যের মতো কাজ করবে, যখন যের মতো কাজ করবে তখন এইটাও আপনার টাইম ফ্রেমে পড়ে যাবে। মানে পাস্ট থাকলে পাস্ট পারফেক্ট টাইম ফ্রেমে পড়ে যাবে। আই আস্কড হিম, এটা পাস্ট, তাহলে এটা পাস্ট পারফেক্ট। ইফ হি হ্যাড প্রিপেয়ার্ড হিজ লিসেন, তাই না? এই তো। এবার দেখব টাইম ফ্রেমের কাস্টমার কে আছে। দ্বিতীয় কাস্টমার আছে বিফোর আফটার, মানিক জোর, বিফোর আফটার, এই দুইজন মিলাই টাইম ফ্রেমের কাস্টমার। তো টাইম ফ্রেম ফলো করে, আর এটা প্রেজেন্ট টেন্সের হিসাব বাদ, মানে এটার হিসাব নাই, শুধু পাস্ট আর পাস্ট পার্টিসিপল। পাস্ট পার্টিসিপল তো না, পাস্ট পারফেক্ট নিয়েই কাজ করে। মানে একটা অংশ যদি পাস্ট পারফেক্ট হয় আরেকটা হবে পাস্ট, অথবা একটা যদি পাস্ট হয় আর একটা হবে পাস্ট পারফেক্ট। মানে টাইম ফ্রেমের বেড়াজালে জেলখানায় তারা বন্দি। তো দেখেন, হি হ্যাড রিটেন দ্য বুক বিফোর, ঠিক আছে না? তাহলে বিফোরের আগেই তো হ্যাড প্লাস ভি3 করে ফেলছে, পাস্ট পারফেক্ট করে ফেলছে, তাহলে অবশ্যই এটা পাস্ট হবে। রিটায়ারের পাস্ট কি দেখেন, RETIRE, রিটায়ারের পাস্ট RETIRED, রিটায়ার্ড। হিসাব কিন্তু শেষ। তাহলে টাইম ফ্রেমের কাস্টমার বিফোর আফটার এরাও আপনার টাইম ফ্রেমের কাস্টমার। আই কেম হোম আফটার দ্য রেইন, বৃষ্টির পরে চলে আসছি, আফটার দ্য রেইন। রেইন কি হয়েছে? স্টপ হয়েছে। এবার আফটার দেখেন তো কেম আছে, তাহলে পাস্টে থাকলে পাস্টের নিচে কি? পাস্ট পারফেক্ট, যেহেতু টাইম ফ্রেম ফলো করে। পাস্ট পারফেক্ট মানে হ্যাড, হ্যাডের পরে স্টপের V3 STOPPED, স্টপড। 2 নাম্বার কাস্টমার সম্পর্ক আশা করি আপনি বুঝতে পারছেন। এবার টাইম ফ্রেমের 3 নাম্বার কাস্টমার, নো সুনার হ্যাড, স্ক্রাচলি হ্যাড, হার্ডলি হ্যাড। মাথায় রাখবেন, নো সুনার যখন বলবেন তার সাথে হ্যাড চলে আসে, স্ক্রাচলি যখন বলবেন তার সাথে হ্যাড চলে আসে, সরি হ্যাড চলে আসে, আর হার্ডলি যখন বলবেন তখনও তাদের সাথে হ্যাড চলে আসে। তিনটার একই অর্থ। এত ট্রিপল মানিক জোর দেখে তিনটার সাথেই গ্রামারবিদরা হ্যাড বসায়া দিছে। নো সুনার হ্যাড, হার্ডলি হ্যাড এবং স্ক্রাচলি হ্যাড, তিনটার মানেই হচ্ছে তে না তে। যেমন শিক্ষক আসতে না আসতে বেল পড়ে গেল, সে বেরোতে না বেরোতে বৃষ্টি শুরু হয়ে গেল, এইরকম আর কি। সো এরাও হচ্ছে আপনার টাইম ফ্রেমের কাস্টমার, এবং এরাও আপনার শুধু পাস্ট টেন্সের অংশ। যেমন বিফোর আফটারও কিন্তু প্রেজেন্ট টেন্স বাদ হবে, তার মানে কি বিফোর আফটার পাস্ট টেন্সের অংশ। ঠিক একইভাবে নো সুনার হ্যাড, স্ক্রাচলি হ্যাড, হার্ডলি হ্যাড, এগুলাও এই তিনটাও আপনার পাস্ট টেন্সের অংশ। পাস্ট টেন্সের অংশ বলতে একটা অংশ পাস্ট হলে পরেরটা হবে পাস্ট পারফেক্ট, একটা পাস্ট পারফেক্ট হলে পরেরটা হবে পাস্ট। এই আগে বিফোর আফটারে যেরকম দেখলাম ওই রকমই হুবাহু সেম, খালি মাথায় রাখতে হবে নো সুনার পরে হ্যাড হয়, স্ক্রাচলির পরে হ্যাড, হার্ডলির পরে হ্যাড। তো এবার আমরা সরাসরি এক্সারসাইজে চলে যাব। তো দেখেন 132, এতক্ষণ আমরা ফসল চাষ করছি, রুজ বুঝলাম, এখন ফসল ঘরে নেওয়ার পালা। সব টাইম ফ্রেমে পড়ছে, ভুগি জুগিয়ে রুজ পইরা লাভ নাই। এক্সারসাইজ দেখেন, আই থট দ্যাট, এই যে দ্যাট আছে, দ্যাট তো আমার 1 নাম্বার কাস্টমার টাইম ফ্রেমের। তো থিঙ্কের পাস্ট হচ্ছে থট, যেহেতু পাস্ট এটা পাস্ট পারফেক্ট হবে, মানে হ্যাড দিয়ে V3, আপনার সি ভার্বের V3 কি? সিন, হ্যাড সিন, এই যে হয়ে গেল। তারপরে দেখেন এগুলো সব একই, আমি মাঝখান থেকে 2-1টা করে দিই। উই আস্কড হিম হোয়াই হি টেলিফোনড আর্লিয়ার, এই হোয়াইটাও আপনার যের মতো কাজ করছে। আমরা তাকে জিজ্ঞেস করছি যে সে কেন আগে ফোন দিয়েছিল। সো দেখেন এই যেখানে আস্কড পাস্ট আছে, তাহলে পরেরটা কী হবে? পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্ট মানে হ্যাড প্লাস V3,
টেলিফোন V3 দেওয়াই আছে, খালি হ্যাড লিখবো, হ্যাড নাই, এই যে হ্যাড, শেষ। দেখছেন, সি নাম্বার উত্তর। দেখেন, দ্য স্টুডেন্ট কনফেসড অর্থ হচ্ছে স্বীকার করা, জবানবন্দি দেওয়া। দ্য স্টুডেন্ট কনফেস্টেড, দ্য স্টুডেন্টরা বলতেছে যে হি ড্যাশ উইদাউট পারমিশন। এই যে দ্যাটের আগের অংশ পাস্ট, তাহলে পরেরটা পাস্ট পারফেক্ট, হ্যাড লেফট। 139 নাম্বার দেখেন, আই আস্কড হিম ইফ, ও এটা তো করাইছি, তাহলে 137 নাম্বার দেখেন, শি রিঅ্যাসিউরড মি দ্যাট শি ড্যাশ দ্য কার্ট। তাহলে দ্যাটের আগে রিঅ্যাসিউরড, উচ্চারণ যদিও না পারেন তাও দেখেন ইডি লাগানো আছে। আগেরটা পাস্ট হলে দ্যাট, যেহেতু আপনার টাইম ফ্রেমের কাস্টমার, তাই পাস্ট আছে দেখে পরেরটা হবে পাস্ট পারফেক্ট। খুঁজেন এই যে হ্যাড পোস্টেড, এটাই তো, আর তো দেখারই দরকার নাই, হ্যাড পোস্টেড। এই ছিল আপনার দ্যাটের নিয়মটা। এবার সরাসরি বিফোর আপনারা চলে আসছি। দেখেন তো এই পেজটা আপনারা নিজেরা পারেন কিনা। ওকে, দেখার সময় দিয়েছি, তাহলে এবার আমি মিলিয়ে দিচ্ছি। দেখেন, বিফোর দ্য আরিয়ান সাম্রাজ্য টু ইন্ডিয়া, বিফোর আছে, বিফোরও টাইম ফ্রেম ফলো করে, একটা পাস্ট হলে একটা পাস্ট পারফেক্ট, এটা তো দেয় নাই। পরের অংশ দেখেন তো, দ্য কাইবার্টি অ্যান্ড আদার এথনিক গ্রুপ মানে হচ্ছে আপনার ওই যে মাইনরিটিস, যেটা ক্ষুদ্র নিগোষ্ঠী। এই হ্যাড লিভড, আপনার এত কিছু পড়ার দরকার না, আপনি দেখেন পরের অংশে কী লিখছে, হ্যাড লিভড, পাস্ট পারফেক্ট করছে। যেহেতু পাস্ট পারফেক্ট করছে টাইম ফ্রেমের নিয়ম অনুযায়ী, তাহলে এটা হবে এখন পাস্ট, মানে এটা পাস্ট আছে দেখেই এটা পাস্ট পারফেক্ট করছে। কিন্তু পাস্ট পারফেক্ট আপনার প্রশ্নে দিয়ে দিছে, তাহলে আপনাকে কী করতে হবে, এখন পাস্ট করতে হবে। এই দেখেন কেম, একদম পাস্ট হয়ে গেল। 165 নিচেরটা খেয়াল করেন স্টুডেন্ট, দ্য এক্সামিনেশন ড্যাশ বিফোর আই রিচ দ্য হল। এই যে বিফোরের পরে দেখেন এখানে রিচড আছে, যেহেতু পাস্ট আছে তাহলে এটা কী হবে, পাস্ট পারফেক্ট। টাইম ফ্রেম হ্যাড দেখেন কই আছে, হ্যাজ ডিড, এই যে হ্যাড স্টার্টেড, আর তো বলাই লাগে না, আর দুই একটা করি। ধরেন এই যে 171 নাম্বার করলাম, দ্য ফিল্ম হ্যাড স্টার্টেড, এই যে হ্যাড প্লাস V3 আছে, যেহেতু হ্যাড প্লাস V3 আছে, সেহেতু পরের পাস্ট পারফেক্ট যেহেতু আছে, সেহেতু পরের অংশটা পাস্ট ইনডিফিনিট হবে। বিফোর উই ড্যাশ দ্য সিনেমা, ওয়ার রিচড, এই যে রিচড শুধু পাস্ট, রিচড দ্য সিনেমা। বুঝাইতে পারছি? এইরকম তার একটু দেখেন 169, আই ড্যাশ বিফোর মিস্টার রহিম ওয়েন্ট, গোয়ের পাস্ট কি বলেন তো, ওয়েন্ট, এটা সিম্পল পাস্ট। তাহলে আগেরটা পাস্ট পারফেক্ট, হ্যাড আছে কই দেখেন, হ্যাভ, এই যে হ্যাড অ্যারাইভড, হ্যাড অ্যারাইভড, এটাই উত্তর। আশা করি দ্বিতীয় কাস্টমার বিফোর আফটার এগুলো বুঝতে পারছেন। এগুলোই বিফোর আফটারেরই নিয়ম, সমস্যা নাই। এখানে একটা আফটার দিয়ে আছে, বিফোর আফটার একই জিনিস, যাই বিফোর তাই আফটার, নিয়ম একই, অর্থ ভিন্ন, নিয়ম একই। সো আফটারের টাইম ফ্রেম ফলো করে। পরের অংশ দেখেন, দ্য পেশেন্ট হ্যাড ডাইড, পাস্ট পারফেক্ট করছে, হ্যাড ডাইড, তাহলে আগের অংশ কী হবে, সিম্পল পাস্ট করে আসছে, এই যে কেম। বুঝাইতে পারছি তো? এই হচ্ছে কাহিনী, বিফোর আফটার একই, এগুলা নিজের একটু করে নেবেন, ঠিক আছে। এবার আমাদের শেষ কাস্টমার, সে হচ্ছে নো সুনার ডট দেন, এটা মাথায় রাখবেন, স্ক্রাসলি হোয়েন, হার্ডলি হোয়েন। আপনার বইয়ে মিসিং করছে নো সুনার হ্যাড, এটা লেখে নাই, হার্ডলি হ্যাড এটাও লেখে নাই, স্ক্রাসলি হ্যাড এটাও লেখে নাই, লিখে দিলে সুন্দর হইতো। তো এইবার নো সুনার হ্যাড, এগুলো আমার কিসের কাস্টমার, এগুলো আমার ওই যে টাইম ফ্রেমের কাস্টমার। তাইলে 152 নাম্বার, এবার 157 নাম্বার এবার দেখেন, হার্ডলি হ্যাড উই টেকেন শেল্টার, হ্যাড আর টেকের ভিতরে হচ্ছে টেকেন, হ্যাড টেকেন, তাহলে এটা যেহেতু পাস্ট পারফেক্টে আছে, তাহলে পরের অংশটা সিম্পল পাস্ট হবে, তাই না? তো সিম্পল পাস্ট হ্যাড টেকেন যেহেতু আছে, টাইম ফ্রেমের নিয়ম মধ্যে পাস্ট পারফেক্টের উপরে তো সিম্পল পাস্টই হয়। তো সিম্পল পাস্ট কোনটা আছে দেখেন, দেন দিয়ে শুরু হয়েছে, দেন দিয়ে শুরু হয় কি, নো সুনার হ্যাড,
দেন না দেন। আর আপনার আছে হার্ডলি হ্যাড। হার্ডলি হ্যাড শুরু হয় কি দিয়ে? হোয়েন দিয়ে। এই হোয়েন হচ্ছে গিয়ে এখানে থাকতে হবে। এ আর সিতে হোয়েন নাই, কাটা। বি আর ডিতে হোয়েন আছে, এখান থেকে আমরা দেখব। তো হ্যাডের পর তো ভার্বের ভিত্তি করেই দিছে, তাহলে এখন শুধুমাত্র আপনার পাস্ট করলে উত্তর হয়ে যাবে। হোয়েন দ্য স্টর্ম স্টার্টেড, পাস্ট করছে, উত্তর হয়ে গেছে। তারপরে দেখেন 158, নো সুনার হ্যাড দে গন আউটসাইড। হ্যাডের পরে ভার্বের ভিত্তি গন, তাহলে ওটা পাস্ট টেন্স হবে। দেন ইট ড্যাশ রেনি। এই যে স্টার্টেড হচ্ছে পাস্ট টেন্স, ইট স্টার্টেড রেইনিং। এবার লাস্ট ওয়ান আমরা করব, নো সুনার হ্যাড হি ড্যাশ দ্য পুলিশ দেন হি ড্যাশ অ্যাওয়ে। দেখেন এখানে দুইটা আছে, মাঝখানে দেন, তারপরে নো সুনার। এখন নো সুনারের পর সরাসরি ভার্বের ভি3 হয়। তো ভার্বের ভি3 কোনটাতে আছে? সিনে আছে, সিনে আছে। নো সুনার হ্যাড হি সিন দ্য পুলিশ, তাহলে সিন দিলাম, দেন হি ড্যাশ অ্যাওয়ে, রান অ্যাওয়ে। কিন্তু আগের অংশ যদি পাস্ট পারফেক্ট হয়, হ্যাড সিন যদি হয়, তাহলে পরের অংশ কিন্তু সিম্পল পাস্ট টাইম ফ্রেমের নিয়ম অনুযায়ী। তাই সে কারণে উত্তর হয়েছে এ, সিন এবং র্যান। হ্যাডের পরে ভার্বের ভিতরে সিন এবং লাস্টলি যে উত্তরটা করলেন ওর উত্তর হচ্ছে র্যান, কারণ আগের অংশ পাস্ট হলে পরে এটা পাস্ট পারফেক্ট। এই হচ্ছে গিয়ে আপনার বিষয়। সো এই যে সি নাম্বারে দেখেন র্যান না লিখে রান লিখছে, কনফিউশন করে দিছে, কনফিউশনে পড়বেন না। সো আজকের কাজটা ভালো মতো করেন সবাই। কারো কোনো কিছু জিজ্ঞাসা থাকলে অবশ্যই নেক্সট ক্লাসে বলবেন ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন, থ্যাংক ইউ।